হ্যালো স্টুডেন্টস, এটা তোমাদের ক্লাস 12-এর টেক্সটের প্রথম ক্লাস আমার। তো এটা আমার দুর্ভাগ্য যে তোমাদের প্রথম দিনের ক্লাসটা আমি সামনাসামনি নিতে পারছি না, অনলাইনে নিচ্ছি। তো কিছু করার নেই, পরিস্থিতির যা তাতে এটাই একমাত্র উপায়। তো আজকে আমি তোমাদেরকে টেক্সট পড়ানো শুরু করছি। তোমাদের প্রথম গল্প, ক্লাস 12-এর সিলেবাসের প্রথম গল্প হলো দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা। তো গল্পটা শুরু করার আগে আমি রাস্কিন বন্ডের সম্বন্ধে তোমাদের কয়েকটি কথা বলতে চাই। দেখো, তোমাদের ক্লাস 11-এর পরীক্ষা দিয়ে হয়তো বুঝেছো যে 11 এবং 12-এ গল্প এবং কবিতার লেখক বা কবি পরিচিতি সম্বন্ধে বেশ কিছু প্রশ্ন কিন্তু এমসিকিউ এবং এসিকিউ আকারে আসে। তো আমাদের রাস্কিন বন্ড সম্বন্ধে কিছু জেনে রাখা দরকার। প্রথমেই বলি, রাস্কিন বন্ড একজন ব্রিটিশ বংশোদ্ভূত মানুষ। যদিও তিনি একজন ব্রিটিশ বংশোদ্ভূত মানুষ, তিনি কিন্তু জন্মসূত্রে এই দেশেরই মানুষ, অর্থাৎ ভারতেই তার জন্ম, এবং তিনি ভারতীয় আদব কায়দায় ভারতীয় সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছেন, যার ফলস্বরূপ আমরা তার বিভিন্ন গল্পগুলোর মধ্যে দেখি যে ভারতীয় চরিত্র, ভারতীয় পরিবেশ পরিস্থিতি, ভারতীয় স্থান এগুলো উঠে এসছে। রাস্কিন বন্ডের জন্ম হিমাচল প্রদেশে। তো ওই হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের বিভিন্ন শৈল শহর যেমন মুসৌরি, দেরাদুন, হিমাচল প্রদেশের বিভিন্ন পাহাড়ি শহর সিমলা, এই জায়গাগুলো তার গল্পের মধ্যে বিশেষ স্থান পায়, এবং দেখবে তোমরা তার প্রত্যেকটা গল্পে যেভাবে হোক এই জায়গাগুলোই যেন বারে বারে তিনি তুলে ধরেছেন। তো এইগুলোই ছিল তার গল্পের পটভূমি। রাস্কিন বন্ডের মতন এরকম আরও কয়েকজন ভারতীয় অথচ ইংরেজি সাহিত্যিকদের আমরা তাদের গল্পগুলো পড়েছি, ছোট গল্প, উপন্যাস। এদের মধ্যে কয়েকজন লেখকের কথা বলতে গেলে আর কে নারায়ণের নাম প্রথম আসে। তোমরা আর কে নারায়ণের লেখা পড়েছো ক্লাস 10, ক্লাস 7-এও পড়েছো। আর কে নারায়ণ ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনিও কিন্তু ভারতীয় হওয়া সত্ত্বেও ইংরেজিতে শর্ট স্টোরি বা ছোট গল্প লিখতেন। এছাড়া নয়নতারা সেহগল, তারপর খুশবন্ত সিং কর্মার, যিনি রাইটার, কর্মাটা তোমরা পড়েছো ক্লাস 11-এ। তারপর মুলকরাজ আনন্দ, প্রাইস অফ বানানাস। তো যাই হোক, রাস্কিন বন্ড সম্বন্ধে কিছু পড়া যাক। তোমাদের টেক্সট বুকের 43 নম্বর পৃষ্ঠা, দ্য আইজ হ্যাবিট। রাস্কিন বন্ড 1934 সালে তার জন্ম। ইজ এ ওয়াইডলি রেড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন হু রাইটস ইন ইংলিশ। ইংরেজিতে গল্প লিখতেন এরকম ভারতীয় বংশোদ্ভূত একজন বিখ্যাত লেখক ছিলেন রাস্কিন বন্ড। দ্য সেটিং ফর মোস্ট অফ হিজ স্টোরিজ আর দ্য হিলস অফ দ্য হিমালয়াস। তার গল্পের বেশিরভাগ প্রেক্ষাপট ছিল হিলস অফ দ্য হিমালয়াস বা হিমালয়ের পার্বত্যভূমি। Among his most notable works are The Room on the Roof, The Angry River, Rain in the Mountains. তার উল্লেখযোগ্য কিছু গল্পের মধ্যে কয়েকটি হলো দ্য রুম অন দ্য রুফ, চিলের কোঠার ঘর। এটা তোমরা সানডে সাসপেন্সে পেয়ে যাবে। রাস্কিন বন্ডের বেশিরভাগ গল্পই কিন্তু সানডে সাসপেন্সে বাংলা অনুবাদ তোমরা পাবেন। দ্য অ্যাংরি রিভার, রেইন ইন দ্য মাউন্টেন্স, এগুলো ছিল তার বিখ্যাত কয়েকটি গল্পের মধ্যে অন্যতম। এবার এই গল্পটা আসা যাক। এই গল্পটার মধ্যে কি বলা আছে? এই গল্পটার মধ্যে দেখানো হয়েছে সিচুয়েশনাল আয়রনি, অর্থাৎ পরিস্থিতির পরিহাস। এখানে দেখানো হয়েছে দুজন মানুষ, দুজনই একই ট্রেন কম্পার্টমেন্টের অভিযাত্রী। তারা একে অপরের সাথে পরিচিত হয়, কিন্তু প্রত্যেকেই নিজেদের কিছু বিশেষ পরিচয় লুকিয়ে রাখতে চায় অপরজনের কাছে। কিন্তু এই দুজনই একে অপরের প্রকৃত পরিচয় সম্বন্ধে প্রথমে জানতে না পারলেও গল্পের একদম শেষে গিয়ে তারা যখন জানতে পারে যে একে অপরের বিশেষ পরিচয়টা, তখন
তারা যে নিজেদের পরিচয়গুলো বা নিজেদের সম্বন্ধে কিছু তথ্য একে অপরের কাছে লুকিয়েছিল, সেই সম্পূর্ণ প্রচেষ্টাটা ব্যর্থ হয়ে যায় এবং এখানেই সেই সিচুয়েশনাল আয়রনির উদ্ভব। তো গল্পটা সম্পূর্ণটা না পড়া পর্যন্ত আমরা কিন্তু সেই রহস্যটা জানতে পারবো না যে কি সেই আয়রনি। তার জন্য গল্পটা পড়ছি, খুবই ইন্টারেস্টিং একটা গল্প। তোমরা প্রথমে যেটা করবে, ইউটিউবে এই ফাইলটাকে ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা ফ্লাইট মোড অন করে ডাউনলোডেড ফাইলটাকে রান করবে, প্লে করবে। আর টেক্সট বুকটাকে সামনে রাখবে, চোখ থাকবে টেক্সট বুকের দিকে আর কান থাকবে ফোনের স্পিকারে। তাহলে চলো শুরু করা যাক। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা। রোহানা পর্যন্ত ট্রেন কম্পার্টমেন্টটা পুরোটাই আমার ছিল। দেন এ গার্ল গট ইন। তারপরেই একটি মেয়ে সেই ট্রেন কম্পার্টমেন্টে ওঠেন। রোহানা পর্যন্ত ট্রেন কম্পার্টমেন্টটা আমার ছিল। এই কথাটার অর্থ হলো এরকম যে গল্পের যিনি বক্তা তিনি ট্রেন কম্পার্টমেন্টে একাই ছিলেন, পুরো কম্পার্টমেন্টে তিনি একাই একমাত্র যাত্রী ছিলেন। দেন এ গার্ল গট ইন। তারপর একটি মেয়ে সেই রোহানা স্টেশন থেকে ট্রেনে ওঠে। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। স হার অফ, আমরা সি অফ শুনেছি। সি অফ মানে কাউকে কোনো প্লেন বা ট্রেনে ছাড়তে আসা। যখন কেউ ট্রেনে বা প্লেনে যাত্রা করতে যায় তখন তার আপনজনরা তাকে সি অফ করতে আসে। তো এখানে যে দম্পতি, যে কাপল মেয়েটিকে সি অফ করতে এসেছিল, ওয়ার প্রবাবলি সম্ভবত হার প্যারেন্টস, তার বাবা মা ছিলেন। বক্তা এখানে শিওর নন, মানে নিশ্চিত নন যে তারা কারা, কিন্তু তিনি এটুকু আন্দাজ করতে পেরেছিলেন যে সম্ভবত সেই দম্পতি মেয়েটির বাবা মা ছিলেন। দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট। তাদের দেখে মনে হচ্ছিল ভেরি অ্যাংসাস মানে খুবই চিন্তিত, উদ্বিগ্ন। অ্যাবাউট হার কমফোর্ট, মেয়েটি যে ট্রেনে সফর করবে বা যাত্রা করবে, তো তার কমফোর্ট, তার স্বাচ্ছন্দ্য সম্বন্ধে, তার স্বাচ্ছন্দ্যের ব্যাপারে সেই দম্পতিকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। And the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of the windows, and how to avoid speaking to strangers. ওই দম্পতির মধ্যে যিনি মহিলা ছিলেন তিনি মেয়েটিকে ডিটেইলড ইনস্ট্রাকশনস দিচ্ছিলেন, খুবই বিস্তারিতভাবে নির্দেশ দিচ্ছিলেন। অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, মেয়েটি তার জিনিসপত্র, তার লাগেজ, আসবাবপত্র কোথায় রাখবে। হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানলা দিয়ে, লিন আউট মানে ঝুঁকে পড়া বা বাইরের দিকে তাকানো, লিন আউট করা। হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানলার বাইরে ঝোঁকা বারণ। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, কিভাবে স্ট্রেঞ্জার্স মানে অচেনা ব্যক্তি, আগন্তুক, অচেনা ব্যক্তিদের সাথে কিভাবে কথা বলাকে অ্যাভয়েড করতে হবে, কথা বলা এড়িয়ে চলতে হবে, এইসব ব্যাপারে বিস্তারিত উপদেশ দিচ্ছিলেন। দে কল দ্যার গুড বাইজ, তারা একে অপরকে শুভ বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটা স্টেশনের বাইরে বেরোলো। As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness, I was unable to tell what the girl looked like. As I was totally blind at the time, আমি যেহেতু সেই সময় টোটালি ব্লাইন্ড ছিলাম, মানে বক্তা সেই সময় কোনো একটা কারণে চোখে দেখতে পেতেন না, পুরোপুরি অন্ধ ছিলেন সেই সময়, সেহেতু মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, এবং আমার চোখটা শুধুমাত্র আলো, লাইট অ্যান্ড ডার্কনেস এবং আধার, আলো এবং আধার এই দুটোতেই সেন্সিটিভ ছিল। এই দুটোতেই মানে আলো এবং আধার, এই শুধুমাত্র এই দুটোই তিনি অনুভব করতে পারতেন। মানে চোখে কিছু দেখতে পেতেন না, শুধু বুঝতে পারতেন যে বাইরের জগৎটা অন্ধকার না আলোকিত, এটুকুই বুঝতে পারতেন। সেই জন্য আই ওয়াজ আনএবল টু টেল,
আমি বলতে অসমর্থ বা বলতে অক্ষম হোয়াট দ্য গার্ল লুকড লাইক, মেয়েটিকে দেখতে কেমন ছিল সেটা আমি বলতে পারছি না। বাট আই নিউ, কিন্তু আমি জানতাম, শি ওর, WORE, ওর, ওর শব্দটা হলো ওয়্যারের পাস্ট টেন্স, WEAR, ওয়্যার মানে পরিধান করা, তার পাস্ট টেন্স হলো ওর, অর্থাৎ পরিধান করেছিল। বাট আই নিউ, কিন্তু আমি জানতাম, শি ওর, মেয়েটি পরিধান করেছিলেন স্লিপার্স, মেয়েটি স্লিপার্স পরেছিল, স্লিপার্স বলতে চপ্পল, চপ্পল পরেছিল। ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেইনস্ট হার হিলস, কিভাবে তিনি জানতে পারলেন? তিনি দ্বন্দ্ব ছিলেন। তিনি জানতে পেরেছিলেন ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেইনস্ট হার হিলস, যেভাবে চপ্পল দুটো তার হিলস বা পায়ের গোড়ালিতে স্ল্যাপড বা আঘাত করছিল। স্ল্যাপড বলতে চটাচট আওয়াজ করা, যখন কেউ চপ্পল পরে তখন ওই চপ্পলটা পায়ের গোড়ালির সাথে ধাক্কা খেয়ে, প্রতি স্টেপ ফেলার পর ধাক্কা খেয়ে একটা আওয়াজ তৈরি হয়, ওটাকেই বলা হচ্ছে স্ল্যাপড, স্ল্যাপড এগেনস্ট হার হিলস। তার গোড়ালির সাথে ধাক্কা খেয়ে চপ্পলের যে আওয়াজ তৈরি হচ্ছিল, সেই আওয়াজ থেকে বক্তা বুঝেছিলেন যে মেয়েটি চপ্পল পরিধান করেছিল। It would take me some time to discover something about her looks. মেয়েটির লুকস বা দর্শন, অর্থাৎ তার চেহারা, তার অবয়ব সম্বন্ধে কিছুটা সামথিং, কিছুটা ডিসকভার, আবিষ্কার করতে বক্তার কিছু সময় লেগেছিল। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং হয়তোবা আমি সেটা কখনোই বুঝতে পারিনি। তো এইরকম হেয়ালি করে বলার কারণটা কি, সেটা আমরা এখন না, সেটা আমরা একদম গল্পের শেষে বুঝবো। তিনি বললেন যেটা, সেটা আমি আরেকবার বলছি। তিনি বলতে চেয়েছেন এটাই যে মেয়েটিকে দেখতে ঠিক কেমন ছিল সেটা বুঝতে বক্তার একটু সময় লেগেছিল, অথবা তিনি হয়তো আদৌ কখনোই বুঝতে পারেননি, যেটা বুঝেছেন পরে সেটা হয়তো ভুল। বাট আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস, কিন্তু হ্যাঁ, আমি মেয়েটির কণ্ঠস্বরকে খুব পছন্দ করেছিলাম, মেয়েটির কণ্ঠস্বর আমার খুব ভালো লেগেছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, এবং এমনকি মেয়েটির চপ্পলের আওয়াজও আমার ভালো লেগেছিল। এখানে আমরা বক্তার বা বলা যায় রাস্কিন বন্ডের হিউমারাস ক্যারেক্টার বা কৌতুক রসের একটা পরিচয় পাই, রসবোধের একটা পরিচয় পাই। তিনি কি বললেন আরেকবার মার্ক করো, বাট আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস, কিন্তু আমি তার কণ্ঠস্বর খুব পছন্দ করেছিলাম, তার কণ্ঠস্বর আমার খুব ভালো লেগেছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, এমনকি তার ওই চপ্পলের আওয়াজও আমার ভালো লেগেছিল। তো সম্ভবত কাউকে যদি ভালো লাগে তাহলে হয়তো তার চপ্পলের আওয়াজটাও ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু লেখক এই সূক্ষ্ম একটা হিউমারের খোঁচা রেখেছেন। তো আমরা আরও এরকম আরও ভালো ভালো হিউমার পাবো গল্পের মধ্যেই। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। একটা জিনিস লক্ষ্য করবে, এই এতক্ষণ যে তিনি বললেন, এতক্ষণ কিন্তু তিনি মহিলার সাথে কথা বলেননি, শুধু মহিলার চপ্পলের আওয়াজ, তার চেহারা কীরকম হতে পারে, তার সাথে কারা এসছিলেন তাকে সি অফ করতে, এই সমস্ত বর্ণনা দিলেন। এই প্রথম তিনি মেয়েটির সাথে কথা বললেন। কি কথা বললেন? আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। বক্তাই প্রথম শুরু করলেন কথা, যে আপনি কি দেহরা পর্যন্ত পুরো রাস্তাটাই যাবেন? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। এখানে এরপর লেখক বলছেন, আমি নিশ্চয়ই কোনো একটা অন্ধকার মগ্ন স্থানে বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, কেননা আমার কণ্ঠস্বর, এই যে আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি কি দেহরা পর্যন্ত পুরো রাস্তাটাই যাবেন, এই আমার কণ্ঠস্বরটা তাকে চমকে দিয়েছিল। শি গেভ এ লিটল এক্সক্লামেশন, তিনি সামান্য একটু, মানে মেয়েটি এই কথাটা শুনে সামান্য একটু বিস্ময় প্রকাশ করলেন। অ্যান্ড সেইড, এবং বললেন, আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি জানতাম না যে আমি ছাড়া আর কেউ এখানে আছে। তো এই কথা শুনেই কিন্তু লেখক স্থির হয়ে গেলেন, মানে লেখক নিশ্চিত হলেন যে মেয়েটি তাকে দেখতে পায়নি,
সেই জন্যই মেয়েটি বলেছে যে আমি জানতাম না এখানে আমি ছাড়াও আর কেউ ওই কম্পার্টমেন্টে আছে। এবং লেখকের কথা শুনে তিনি চমকে গেলেন যখনই লেখক বললেন যে, মানে বক্তা যখনই বললেন যে দেহরা পর্যন্ত পুরস্কারে কি আপনি যাবেন জিজ্ঞেস যখন করলেন, তখনই মেয়েটি কিন্তু একটু চমকে গেল, একটু বিস্ময় প্রকাশ করে বলল, ও আমি জানতাম না যেখানে আমি ছাড়াও আর কেউ আছে বলে। তো সেই জন্য বক্তার এটাই মনে হলো যে নিশ্চয়ই তিনি কোনো অন্ধকার মগ্ন স্থানে বসেছিলেন, যে কারণে মেয়েটি তাকে দেখতে পারেনি। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. ভালো কথা, it often happens, এটা তো প্রায়ই ঘটে থাকে, that people with good eyesight, মানুষজন যাদের গুড আইসাইট, যাদের ভালো দৃষ্টিশক্তি রয়েছে, তারা ফেইল টু সি, দেখতে ব্যর্থ হয়, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, যেটা ঠিক তাদের সামনে আছে সেটাকেই তারা দেখতে ব্যর্থ হয়। এরকম তো হামেশাই হয়, ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষও তাদের সামনে থাকা বস্তু বা সামনে থাকা ব্যক্তিকে দেখতে ব্যর্থ হয়। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, কথাটার মানে কি, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের গ্রহণ করার মতন কত কি না রয়েছে। আই সাপোজ, আমার মনে হয়, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ, আমার মনে হয় তাদের গ্রহণ করার মতন, বাইরের জগৎ থেকে দেখার মতন অনেক কিছুই রয়েছে। হোয়ারাস পিপল হু ক্যান নট সি অর সি ভেরি লিটল, যেখানে সেই সব মানুষেরা, হোয়ারাস যেখানে পিপল হু ক্যান নট সি, সেই সব মানুষেরা যারা দেখতে পারে না, অর সি ভেরি লিটল, অথবা খুব অল্প দেখতে পারে, হ্যাভ টু টেক ইন, তাদের গ্রহণ করতে হয় অনলি দ্য এসেনশিয়ালস, শুধুমাত্র অত্যন্ত প্রয়োজনীয় যা কিছু সেগুলোই তারা দেখে বা সেগুলোই তারা তাদের বাকি ইন্দ্রিয়গুলো দিয়ে গ্রাহ্য করে। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, তাদের বাকি ইন্দ্রিয়গুলো দিয়ে যা কিছু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলোই তারা গ্রহণ করে। যারা অন্ধ কিংবা অল্প দেখতে পারে, কিন্তু যারা দেখতে পায় তাদের তো কোনো বাধা নেই, তারা তো সব কিছুই দেখতে পারে, সব কিছুর ওপর তারা ভালো দৃষ্টি বা ভালো নজর রাখতে পারে, তারা মনোযোগ দিতে পারে, কিন্তু সেটা হয় না বাস্তবে। বাস্তবে দেখা যায় যে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষও তাদের সামনে থাকা ব্যক্তি বা বস্তুকে দেখতে অনেক সময় ব্যর্থ হয়। তারপরের পৃষ্ঠাটা 44, I didn't see you either, I said, but I heard you come in. I didn't see you either, but I heard you come in. বক্তা বললেন, আমিও আপনাকে দেখতে পারিনি, কিন্তু আমি আপনাকে আসতে শুনেছি, মানে আমি আপনার পায়ের আওয়াজ কিন্তু শুনেছি, সেই চপ্পলের আওয়াজ। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. I wondered মানে শঙ্কিত হওয়া, আশঙ্কা করা। I wondered, আমি আশঙ্কা করলাম, if I would be able to prevent her, able মানে সক্ষম হওয়া, prevent মানে প্রতিরোধ করা। if I would be able to prevent her, আমি তাকে প্রতিরোধ করতে সমর্থ হব কি, from discovering, এটা আবিষ্কার করতে বা এটা বুঝতে দিতে, that I was blind, যে আমি অন্ধ। পুরোটার মানে বলছি, I wondered if I would be able to prevent her from discovering that I was blind. এখানে বক্তা আশঙ্কা করছেন যে তিনি কি আদৌ পারবেন মেয়েটিকে এই বিষয়টা মানে জানতে পারা থেকে আটকাতে, যে তিনি অন্ধ। মানে বক্তা কিছুতেই চাইছেন না তিনি যে অন্ধ সেটা যেন মেয়েটি বুঝতে পারুক। তো তিনি চাইছেন মেয়েটি যেন বুঝতে না পারে, মেয়েটির কাছ থেকে তিনি তার অন্ধত্বকে আড়াল করতে চাইছেন। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, যেহেতু আমি আমার সিটেই রয়েছি। আই থট, আমার মনে হয়, ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, এটা খুব একটা বেশি কঠিন হবে না। কেন, দেখো, একজন অন্ধ ব্যক্তি যদি একই জায়গায় বসে থাকে এবং যেদিকে মেয়েটি কথা বলছে তিনি তো বুঝতে পারছেন মেয়েটি এদিক থেকে কথা বলছেন, এদিক থেকে কথা বলছেন, তো সেই দিকেই যদি তিনি একভাবে তাকিয়ে কথা বলে যান তো সহজে কিন্তু কারোর বোঝার ক্ষমতা নেই, উল্টো দিকে থাকা মানুষটার বোঝার ক্ষমতা নেই যে ব্যক্তিটি অন্ধ। হ্যাঁ, যদি তিনি এখন উঠে দাঁড়িয়ে চলাফেরা করতেন
তাহলে বোঝা যেত যে সে অন্ধ। ধরো উঠে দাঁড়িয়ে চলাফেরা করছেন, দেওয়ালে ধাক্কা খাচ্ছেন, কিংবা হাত দিয়ে এরকম ভাবে চলার জায়গাটাকে বোঝার চেষ্টা করছেন কোথায় ফাঁকা জায়গা, তাহলে যে কেউ বুঝতে পারবে যে তিনি অন্ধ বা চোখে কম দেখতে পান। কিন্তু সেরকম তো পরিস্থিতি হয়নি। তিনি এক জায়গায় বসে যেহেতু আছেন, তাই তার মনে হচ্ছে যে তার এই নিজের অন্ধত্বটাকে লুকানোটা খুব একটা কঠিন কাজ হবে না। The girl said, I am getting off at Saharanpur. My aunt is meeting me there. সেই যে প্রশ্নটা করেছিলেন না যে আপনি কি দেহরা পর্যন্ত পুরো রাস্তাটাই যাবেন, তার উত্তরটা মেয়েটা এতক্ষণ পর দিল। আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরেই নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা আমার সাথে সেখানে সাক্ষাৎ করছেন। এখন কাকিমা না পিসিমা সেটা তো আমরা আন্ট কথাটা দেখে বুঝতে পারবো না, তো যাই হোক কাকিমাই ধরা যাক। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা সেখানে আমার সাথে সাক্ষাৎ করবেন, সেখানেই দেখা করবেন, সাহারানপুর স্টেশনে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম, তাহলে বাবা আপনার সাথে বেশি একটা পরিচয় করে লাভ নেই। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, তাহলে বরং আপনার সাথে বেশি আলাপ না করাটাই ভালো। আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, কাকিমারা সাধারণত খুব ভয়ানক প্রাণী হন। তো এখানেও কিন্তু বক্তা একটা সূক্ষ্ম কৌতুকময় কথা বললেন, এই কথার মধ্যেও কিন্তু কৌতুক মেশানো আছে। তো এখানে আমরা রাস্কিন বন্ডের হিউমারাস ক্যারেক্টার বা রাস্কিন বন্ডের রসবোধের পরিচয় পাই। হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড। হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন, তিনি জিজ্ঞাসা করলেন পাল্টা। তিনি কিন্তু এই কৌতুকটার কোনো স্বাভাবিক উত্তর দিলেন না, মানে সরাসরি কোনো উত্তর তিনি এই কৌতুকময় মন্তব্যের কিন্তু তিনি দেননি, মানে এটি মেয়েটি দেননি। হয়তো তিনি কৌতুকটা বুঝতে পারেননি, কিংবা হয়তো তার খারাপ লেগেছে, অথবা হতে পারে যে তার ভালো লাগলেও তিনি একটু রিজার্ভড, তিনি হাসি ঠাট্টা বেশি পছন্দ করেন না। তো সেটা কিছু গল্পের মধ্যে খোলসা করে বলা নেই। তো মেয়েটি তার পাল্টা প্রশ্ন করলেন তাকে যে হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন। টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি, বক্তা বললেন টু দেহরা, আমি দেহরা যাচ্ছি, অ্যান্ড দেন টু মুসৌরি, এবং তারপরে যাব আমি মুসৌরিতে, মানে প্রথমে দেহরা থেকে সেখানে মুসৌরি। ও হাউ লাকি ইউ আর, ও আপনি সত্যি কত ভাগ্যবান। আই উইশ, আমি আশা করি, আই ওয়ার গোয়িং টু মুসৌরি, যদি আমিও মুসৌরিতে যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি ওই পাহাড়গুলো খুব ভালোবাসি, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে। তো এখানে এই মহিলার পছন্দের কিছু পরিচয় আমরা পাই। তিনি যখনই শুনলেন লেখক মুসৌরিতে যাচ্ছেন, তখনই মানে বক্তা মুসৌরিতে যাচ্ছেন, তখনই তিনি বক্তার কাছে প্রকাশ করলেন যে তিনি সত্যি খুব ভাগ্যবান, মানে বক্তাই খুব ভাগ্যবান, তিনি মুসৌরিতে যাচ্ছেন। মহিলাও আশা করেন যে তিনিও যদি মুসৌরিতে যেতে পারতেন তার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়, বিশেষ করে অক্টোবর মাসে। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেড, কলিং অন মাই মেমোরিজ। কলিং অন কল অন মানে স্মরণ করা, কলিং অন মানে স্মরণ করে, অন মাই মেমোরিজ, আমার মেমোরিজ অর্থাৎ স্মৃতি, আমার স্মৃতিকে স্মরণ করে আমি বললাম, উত্তর দিলাম, হ্যাঁ, দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই হলো সব থেকে আদর্শ সময়, সব থেকে ভালো সময়, মানে অক্টোবর মাসটা। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, বুনো ডালিয়া ফুলে পাহাড়গুলো আবৃত থাকে। দ্য সান ইজ ডেলিশিয়াস, সূর্যের আলো, রোদ খুব সুস্বাদু, মানে মিঠেল রোদ। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রিবেলায়, ইউ ক্যান সি ইট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, তুমি কাঠের আগুনের পাশে বসে থাকতে পারো রাত্রেবেলায়। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্রান্ডি, এবং একটু ব্রান্ডি পান করতে পারো যদি তুমি ড্রিঙ্ক করতে অভ্যস্ত হও তাহলে। মোস্ট অফ দ্য টুরিস্টস হ্যাভ গন, বেশিরভাগ পর্যটকরা সেই সময় ফিরে গিয়েছে, কারণ তখন মুসৌরিতে শীতের শুরু প্রায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, রাস্তাগুলো শান্ত, নির্জন
এবং প্রায় ফাঁকা, নির্জন। রাস্তাগুলো শান্তশিষ্ট এবং প্রায় নির্জন, ফাঁকা। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবরটাই সর্বোত্তম সময়। শি ওয়াজ সাইলেন্ট। বক্তার এই সুন্দর একটা বিবরণ, মুসৌরির অক্টোবরের পরিবেশের বর্ণনা শোনার পর মেয়েটি কিন্তু কিছু বলল না, পুরো নিশ্চুপ হয়ে গেলেন। আই ওয়ান্ডার্ড, আমি আবার আশঙ্কা করলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার অর হোয়েদার শি থট মি এ রোমান্টিক ফুল। আমি আশঙ্কা করলাম যে মেয়েটির কাছে আমার এই শব্দগুলো খুব মর্মস্পর্শী হয়ে উঠেছিল, মেয়েটির হৃদয়কে ছুঁয়ে গিয়েছিল, তাই তিনি ভাবাবেগে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। অথবা হোয়েদার শি থট মি এ রোম্যান্টিক ফুল, এটাও হতে পারে যে তিনি আমাকে একটা রোম্যান্টিক ফুল ভেবেছেন। এই আমার রোম্যান্টিক বর্ণনাটা মেয়েটির কাছে মর্মস্পর্শী বলে মনে হয়েছিল, নাকি মেয়েটি আমাকে একটা রোম্যান্টিক ফুল বা রোম্যান্টিক প্রকৃতির একটি বোকা মানুষ ভেবে বসেছিলেন। এই আশঙ্কা বক্তা করলেন। দেন আই মেড এ মিস্টেক। তারপরে বক্তা একটি ভুল করলেন। এই ভুলটা আদৌ ভুল কিনা সেটা সম্বন্ধে কিন্তু তিনি কিছু বলেননি গল্পের মধ্যে। তবে তার মনে হয়েছিল সেই সময় এটা হয়তো একটা ভুল ছিল। কি ভুল সেটা? ভুলটা ছিল একটা প্রশ্ন। এরপরেই বলেছেন তিনি, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? বাইরেটা কিরকম দেখছেন, বাইরেটা কিরকম? She seemed to find nothing strange in the question. দেখো এখানে একটা ব্যাপার, একজন অন্ধ ব্যক্তি যদি ট্রেনে সফর করেন এবং পাশের ব্যক্তিকে জিজ্ঞেস করেন বাইরের দৃশ্যটা কেমন দেখছেন, এটা কিন্তু কোনো অস্বাভাবিক প্রশ্ন নয়। লেখক এখানে বক্তা এখানে অন্ধ, কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, বক্তা তার অন্ধত্বকে মেয়েটির কাছে, তার সহযাত্রীর কাছে লুকিয়ে রাখতে চেয়েছেন, যার ফলে এই রকম একটা উদ্ভট প্রশ্ন, বাইরের দৃশ্যটা কেমন, এরকম উদ্ভট প্রশ্ন করলে কিন্তু তার সহযাত্রী মনে হতেই পারে যে তিনি বাইরের দৃশ্যটা কেমন সে আমাকে কেন জিজ্ঞেস করছেন, ঘাড় ঘুরিয়ে তো দেখে নিতে পারতেন। তাহলে নিশ্চয়ই ভদ্রলোক অন্ধ, চোখে দেখতে পারেন না। তো যেহেতু তিনি নিজের অন্ধকে লুকানোর চেষ্টা করছেন, আবার এরকম একটা বোকার মতন প্রশ্ন করে ফেললেন, সেই জন্য তিনি বলেছেন যে এরপর আমি একটা ভুল করে ফেলেছিলাম। কিন্তু বাঁচোয়া এটাই যে মেয়েটি প্রশ্নটাকে ঠিক সেরকম অদ্ভুতভাবে নেননি। পরের লেখাতেই এটা বলা হয়েছে, শি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ, নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন। এই প্রশ্নের মধ্যে মেয়েটি অদ্ভুত কিছু খুঁজে পেয়েছিল বলে তো মনে হলো না। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি? তিনি কি ইতিমধ্যেই লক্ষ্য করে ফেলেছেন যে আমি দেখতে পারতাম না? বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস। ডাউটস মানে সন্দেহ। কিন্তু তার পরবর্তী প্রশ্নটা, মেয়েটির পরবর্তী প্রশ্নটা আমার এই সন্দেহটাকে, যে মেয়েটি কি আদৌ বুঝতে পেরে গেছে যে আমি অন্ধ, এই যে আমার সন্দেহ ছিল, এই সন্দেহটার নিরসন হলো মেয়েটির পরবর্তী প্রশ্নে। কি সেই প্রশ্ন? পড়া যাক। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো? শি আস্কড। মেয়েটি জিজ্ঞাসা করলেন, আপনি নিজেই জানলার বাইরে কেন দেখছেন না? I moved easily along the berth মানে ট্রেনের দূরপাল্লার ট্রেনের সিটগুলোকে বার্থ বলে। I moved easily along the berth, আমি বার্থ বরাবর খুব সহজেই সরে গেলাম জানলার দিকে, and felt for the window ledge, এবং জানলার কিনারাটা কাছে চলে এসেছি এটা বুঝতে পারলাম, অনুভব করতে পারলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলায় হাত দিয়ে তিনি বুঝতে পেরেছেন জানলাটা খোলাই আছে। অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি জানলার দিকে মুখ করে তাকালাম। মেকিং এ প্রিটেন্স মানে ভান, অভিনয়। PRETENCE, প্রিটেন্স মানে ভান, অভিনয়। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ মানে বাইরের স্থলভাগের দৃশ্যটা, কম্পার্টমেন্টের বাইরের দৃশ্যটা আমি লক্ষ্য করছিলাম বা উপভোগ করছিলাম, এরকম একটা ভান করে আমি জানলার দিকে ফিরে তাকালাম। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন। প্যান্টিং মানে হাঁসফাঁসানি আওয়াজ। আমি ইঞ্জিনের হাঁসফাঁসানি আওয়াজ শুনতে পারছিলাম, যেটা জানলার দিয়ে আসছিল। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার রাম্বলস মানে কচকচানি শব্দ। ট্রেন যখন চলে তখন চাকার যে শব্দটা শোনা যায় সেটাকে রাম্বল বলছে। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার কচকচানি শব্দ। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই,
এবং আমার মনশ্চক্ষে, আমার মনের চোখে আই কুড সি, আমি দেখতে পাচ্ছিলাম টেলিগ্রাফ পোস্টস ফ্লাশিং বাই। টেলিগ্রাফ পোস্টসগুলো, তখন তো টেলিগ্রাফের মাধ্যমে যোগাযোগ হতো, তো সেই টেলিগ্রাফের পোস্ট, টেলিফোনের পোস্টের মতনই সেই টেলিগ্রাফের পোস্টগুলো ফ্লাশ বাই, মানে এক ঝলক দেখা দিয়েই সামনে থেকে দ্রুত সরে যাচ্ছে। ট্রেন চললে এটাই একটা স্বাভাবিক দৃশ্য, তো তিনি তো দেখতে পারতেন না, তো তিনি মনশ্চক্ষে এটা দেখছিলেন, মানে তার কল্পনার চোখে তিনি দেখছিলেন, কারণ এটাই স্বাভাবিক দৃশ্য তিনি জানতেন। তিনি তো জন্ম থেকে অন্ধ ছিলেন না, আগে তিনি দেখেছেন, তো তিনি এরকম ভেবে নিচ্ছেন যে জানলা দিয়ে হয়তো এই দৃশ্যটাই দেখা যাচ্ছে, এটাই স্বাভাবিক। তো এই পর্যন্ত আমি আজকে তোমাদের পড়ালাম, তোমরা খুব ভালো করে পড়ো। আর এইটুকু অংশের উপর থেকে যে যে কোশ্চেন হয় এসএকিউ আমি তোমাদের পাঠিয়ে দেবো গ্রুপে, সেই কোশ্চেনের আনসারগুলো তোমরা দিয়ে দেবে। আর আজকে হচ্ছে তোমাদের মঙ্গলবার, তোমরা শুক্রবার নাগাদ আমাকে, শুক্রবারের মধ্যে কোশ্চেনগুলো আনসার কমপ্লিট করে লিখে খাতায়, সেই খাতার ছবি তুলে তোমরা গ্রুপে পোস্ট করে দেবে। আমি শুক্রবার দিন এইরকমই সময় তোমাদের জন্য একটা নতুন ভিডিও পোস্ট করব। আর এই যেই প্রশ্নগুলো তোমাদের গ্রুপে আমি শেয়ার করছি, সেই প্রশ্নের উত্তরগুলো, সঠিক উত্তরগুলো আমি তোমাদের লিখে দেবো, যা তোমরা মুখস্থ করতে পারো। আর এই সময়টাকে তোমরা কাজে লাগাও, বাড়িতে আছো, প্রশ্নের উত্তরগুলো এখন থেকেই মুখস্থ করতে শুরু করে দেবে এবং টেক্সট খুব ভালো করে পড়বে। মনে রাখবে ক্লাস 12 এটা, সো ইউ আর নট গোয়িং টু গেট এনি সেকেন্ড চান্স। তাই খুব ভালো করে পড়বে টেক্সট, লাইন বাই লাইন, যেন প্রত্যেকটা ডায়ালগ, প্রত্যেকটা লাইন যেন মুখস্থ থাকে। আর এসএকিউ এর উত্তরগুলো কিন্তু প্রত্যেকেই করবে, প্রত্যেকে মানে প্রত্যেকেই, কেউ কিন্তু ফাঁকি দেবে না। এই সময়টাকে কাজে লাগাও নিজেদের প্রিপেয়ার করতে। তো শুক্রবার পর্যন্ত গুড বাই।